প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের ভিন্ন বিক্রিয়াসমূহ শুরু করব। এই অনুচ্ছেদে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের যে বিভিন্ন প্রকার ভেদ আছে সেগুলো একে একে আলোচনা করা হবে। তো এই প্রকার ভেদগুলো প্রথমে দেখো। প্রথমে সংযোজন বিক্রিয়া, তারপরে প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমনকরণ বিক্রিয়া, আর হলো বেনজিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া। এখন অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের বিভিন্ন বিক্রিয়া সমূহ আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার জৈব বিক্রিয়ার কৌশল কি, তারপরে আক্রমণকারী বিকারকের শ্রেণী বিভাগ। তো এগুলো সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে, কাজে আমরা একে একে এই বিষয়গুলো আলোচনা করে নিই। তো সবার আগে জৈব বিক্রিয়ার কৌশল কি? জৈব বিক্রিয়ার মূল কৌশল হলো কার্বন ঘটিত যৌগ বা জৈব যৌগের উপর দ্বিতীয় কোনো পদার্থ আক্রমণ করে জৈব বিক্রিয়া সংঘটিত করে। তাহলে জৈব যৌগের উপর দ্বিতীয় কোনো পদার্থ আক্রমণ করে বিক্রিয়া সংঘটিত করবে। জৈব যৌগকে আমরা বলবো সাবস্ট্রেট। জৈব যৌগকে বলবো আমরা সাবস্ট্রেট, এবং সাবস্ট্রেটের উপর যে বিকারকটি আক্রমণ করে তাকে আমরা বলবো আক্রমণকারী বিকারক। সাবস্ট্রেট এবং আক্রমণকারী বিকারক এই উভয়ের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে আমরা বলবো উৎপাদ পদার্থ। তাহলে সাবস্ট্রেট এবং আক্রমণকারী বিকারকের মধ্যকার বিক্রিয়াতে উৎপন্ন পদার্থকে আমরা বলবো উৎপাদ। তাহলে সংক্ষেপে আমরা জৈব বিক্রিয়াকে এভাবে প্রকাশ করতে পারি: আক্রমণকারী বিকারক যোগ সাবস্ট্রেট সমান উৎপাদ। আক্রমণ বিকারকের কে যদি আমরা এক্স ধরি আর সাবস্ট্রেটকে যদি ওয়াই জেড ধরি, ওয়াই জেড সাবস্ট্রেটের উপর যখন আক্রমণকারী বিকারক এক্স আক্রমণ করে, তখন ওয়াই জেড অণুর মধ্যকার ওয়াই এবং জেড এর যে বন্ধন, সেই বন্ধনটা ভেঙে যায়। ওয়াই জেড বন্ধন ভেঙে যায় এবং এক্স ওয়াই বন্ধন তৈরি হয়। এক্স ওয়াই বন্ধন তৈরি হওয়ার মধ্যে দিয়ে উৎপাদ এক্স ওয়াই পাওয়া যায়, আর সাবস্ট্রেটের একাংশ জেড পৃথক হয়ে পড়ে। এই হচ্ছে মোটামুটি ভাবে জৈব বিক্রিয়ার কৌশল। এখন আক্রমণকারী বিকারকের শ্রেণী বিভাগ। আক্রমণকারী বিকারক তিন প্রকারের হতে পারে: মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। সবার আগে আমরা আলোচনা করব ফ্রি রেডিক্যাল কি। বিকারক অণুর সমযোজী বন্ধন তাপ বা আলোর প্রভাবে সমভাঙ্গন অর্থাৎ সুষম বিভাজন দ্বারা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। বিকারক অণুর সমযোজী বন্ধন তাপ বা আলোর প্রভাবে সুষম বিভাজন বা সমভাঙ্গন দ্বারা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। এখানে বোঝা দরকার সমভাঙ্গন বা সুষম বিভাজন কি, সেটা একটু বোঝার আছে। তা আমি নিচে উদাহরণটা আলোচনা করার সময় তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তো উদাহরণ হিসেবে এখানে একটা আলোচনা করা হয়েছে, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন অণুর সমভাঙ্গনের ফলে বা সুষম বিভাজনের ফলে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। এখানে ক্লোরিন অণুর সুষম বিভাজনে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হচ্ছে তাপ বা আলোর প্রভাবে। সুষম বিভাজন হলো যেমন ক্লোরিন অণুটা যখন ভাঙে তখন ক্লোরিন ক্লোরিন যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনের এক জোড়া ইলেকট্রন দ্বারা গঠিত। এই এক জোড়া ইলেকট্রনের প্রত্যেকটা ক্লোরিন পরমাণু তার নিজের ইলেকট্রন সহ আলাদা হয়ে পড়ে। তাহলে এক জোড়া ইলেকট্রনের এই বন্ধনে উপস্থিত যে এক জোড়া ইলেকট্রন, তার একটা আছে এই বাম পাশের ক্লোরিন পরমাণু থেকে, আর একটা আছে ডান পাশের ক্লোরিন পরমাণু থেকে। সুষম বিভাজনের সময়
এই ডান পাশে ক্লোরিন পরমাণু তার নিজস্ব ক্লোরিন সহ ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করবে, ডান পাশের ক্লোরিনটাও তার নিজস্ব ইলেকট্রনটা নিয়ে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করবে। তা আমরা জানি ক্লোরিন পরমাণুর চতুর্দিকে 7টা ইলেকট্রন, এর মধ্যে একটা বেজোর ইলেকট্রন। তো ফ্রি রেডিক্যাল হলো বেজোর ইলেকট্রন ঘটিত প্রজাতিকে বলে আমরা ফ্রি রেডিক্যাল। বেজোর ইলেকট্রন ঘটিত প্রজাতিকে বলি আমরা ফ্রি রেডিক্যাল। তাহলে ক্লোরিনের সুষম বিভাজনে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তো অ্যালকাইল ফ্রি রেডিক্যাল অ্যালকেন অণুর কার্বন কার্বন সিগমা বন্ধনের সমভাঙ্গন বা সুষম বিভাজনের ফলে অ্যালকাইল ফ্রি রেডিক্যাল তৈরি হয়। যেমন প্রোপেনের এই যে প্রথম দুইটা কার্বন পরমাণুর মধ্যকার যে বন্ধন, এই বন্ধনের সুষম বিভাজনের ফলে মিথাইল ফ্রি রেডিক্যাল এবং ইথাইল ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তো জৈব যৌগের দহন বিক্রিয়া এবং অ্যালকেনের সমনুকরণ বিক্রিয়া ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে অর্থাৎ ফ্রি রেডিক্যাল মেকানিজমের সাহায্যে সংঘটিত হয়। আর অ্যালকাইল ফ্রি রেডিক্যালের স্থায়ী সক্রিয়তা এবং স্থায়িত্ব, অ্যালকাইল ফ্রি রেডিক্যালের সক্রিয়তা স্থায়িত্ব ফ্রি রেডিক্যালে বিজোড় ইলেকট্রন থাকায় আরো খুবই সক্রিয় হয়। অ্যালকাইল ফ্রি রেডিক্যাল স্থায়িত্ব এদের কার্বন পরমাণুর প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ কার্বন পরমাণুটা প্রাইমারি কার্বন না সেকেন্ডারি কার্বন না টারশারি কার্বন না মিথাইল কার্বন, এর উপর নির্ভর করবে। তো এদের স্থায়িত্বের ক্রমটা রাখা, সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে টারশারি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল CR3। টারশারি কেন? কারণ এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন সংযুক্ত নাই, 3টা বন্ধনই কার্বন কার্বন বন্ধন। তাহলে টারশারি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্থায়ী, তার থেকে একটু কম স্থায়ী হলো সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল, তার থেকে আরেকটু কম স্থায়ী প্রাইমারি ফ্রি রেডিক্যাল, তার থেকে আরেকটু কম স্থায়ী মিথাইল ফ্রি রেডিক্যাল। এই হচ্ছে অ্যালকাইল ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম। এরপরে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। বিকারক অণুর দ্রাবক অথবা প্রভাবকের দ্বারা বন্ধনের বিষম বিভাজন বা অসম ভাঙ্গন, যেটাই বলি না কেন ইংরেজিতে বলে হিটেরোলাইসিস, দ্বারা সৃষ্ট ধনাত্মক মূলককে ইলেকট্রোফাইল বলে। আর যে ঋণাত্মক মূলক তৈরি হয় তাকে আমরা নিউক্লিওফাইল বলি। তাহলে বিষম বিভাজনের ফলে এই ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল উৎপন্ন হয়। তো উদাহরণ হিসেবে একটা কাল্পনিক অণু এবি নেওয়া যায়। কাল্পনিক এবি অণুর মধ্যে যে সমযোজী বন্ধন আছে, এই সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে নিউক্লিওফাইল A- এবং ইলেকট্রোফাইল B+ উৎপন্ন হয়। তো এটা কিভাবে হয়? এই এবি অণুতে এ এবং বির মধ্যকার বন্ধনে উপস্থিত যে একজোড়া ইলেকট্রন আছে, এই একজোড়া ইলেকট্রন সম্পূর্ণটাই এই এ পরমাণুটা নিয়ে নেয়। এ পরমাণুটা নিয়ে নিলেও তাহলে নিজের একটা ইলেকট্রনের জন্য কোনো চার্জ হবে না, কিন্তু এই যে বি এর কিন্তু একটা ইলেকট্রন নিয়ে নিছে, একজোড়া ইলেকট্রনে কিন্তু একটা বি এর ছিল একটা এ এর ছিল। তাহলে যে বি এর ইলেকট্রন সহ এ প্রজাতি ভেঙে গেছে, এই কারণে যে একটা অতিরিক্ত চার্জ হয়েছে A-। যেহেতু এটা চার্জযুক্ত প্রজাতি, A- চার্জযুক্ত প্রজাতি, কাজেই এটার কোনো এই অণুর মধ্যে যেখানে আংশিক ধনাত্মক চার্জ থাকে তাকে আক্রমণ করবে, এই জন্য এটাকে বলে নিউক্লিওফাইল। আর এই যে বি প্লাস প্রজাতি কেন? কারণ বি এর যে নিজস্ব ইলেকট্রন সেটা তো এ কে দিয়ে তারপরে বি প্লাস হয়েছে, অর্থাৎ এখানে এই যে কটা ইলেকট্রন আছে তার চেয়ে প্রোটন একটা বেশি আছে, এই জন্য এটা B+। B+ ইলেকট্রোফাইল কেন? কারণ ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন ঘাটতি থাকার কারণে এই জৈব অণু বা যে কোনো প্রজাতির মধ্যে যে জায়গাটাতে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে সেই জায়গাটাতে আক্রমণ করবে ইলেকট্রোফাইল, এই কারণে এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। এবার কার্বনিয়াম আয়ন কি? একক ধনাত্মক চার্জের
কার্বন পরমাণু যুক্ত জৈব আয়নকে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বলে। তাহলে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়নের চার্জ হচ্ছে একক ধনাত্মক আয়ন। যেমন উদাহরণ হিসেবে মিথাইল কার্বোক্যাটায়ন CH3+, ইথাইল কার্বোক্যাটায়ন CH3CH2+। কিভাবে এদের উৎপত্তি হয়? জৈব অনুষ্ঠিত সিগমা বন্ধনের অসম ভাঙ্গন বা বিষম বিভাজনের ফলে ধনাত্মক চার্জযুক্ত অ্যালকাইল মূলক বা কার্বনিয়াম আয়ন তৈরি হয়। তো কেন এখানে এই অ্যালকাইল মূলকটা ধনাত্মক চার্জযুক্ত হয়? এটা কোন জায়গাটাতে হতে পারে? যে যৌগের মধ্যে কার্বন এমন কোন পরমাণুর সঙ্গে যুক্ত আছে যার জন্য এমন কোন পরমাণুর সঙ্গে যুক্ত আছে যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কার্বন পরমাণুর থেকে বেশি। যেমন এখানে উদাহরণটা দেখা যাক মিথাইল হ্যালাইড। মিথাইল হ্যালাইডের মধ্যে কার্বনের চেয়ে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। কাজে কার্বন হ্যালোজেনের যে একজোড়া ইলেকট্রন আছে এই ইলেকট্রনের প্রতি হ্যালোজেনের আকর্ষণটা বেশি। কাজে অনুকূল পরিবেশ পেলে হ্যালোজেনটা কার্বন হ্যালোজেন বন্ধনের একজোড়া ইলেকট্রন সহ বিচ্ছিন্ন হয়ে হ্যালাইড আয়ন তৈরি করে। অন্যদিকে মিথাইল যে অংশটা এই অংশটার ইলেকট্রন তো হ্যালোজেনকে দিয়ে দিছে, এই কারণে এটা মিথাইল প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এই কার্বনের সঙ্গে এমন কোন পরমাণু বা মূলক যুক্ত পরমাণু যুক্ত থাকবে যেটার তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি, সেই সমস্ত ক্ষেত্রে এই কার্বোক্যাটায়নটা তৈরি হয় বা কার্বনিয়াম আয়ন তৈরি হয়। এখানে আমি মিথাইল হ্যালাইড থেকে কিভাবে মিথাইল কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন তৈরি হয় তা দেখালাম। কার্বনিয়াম আয়ন সমূহের সক্রিয়তা এবং স্থায়িত্ব। কার্বনিয়াম আয়ন ইলেকট্রন ঘাটতি হয় ইলেকট্রোফাইল রূপে। যাদের ইলেকট্রন ঘাটতি আছে তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। কাজে কার্বনিয়াম আয়ন ইলেকট্রন ঘাটতি হয় ইলেকট্রোফাইল রূপে খুবই সক্রিয়। কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম অ্যালকাইল ফ্রি রেডিকেলে অনুরূপ। অ্যালকাইল ফ্রি রেডিকেলের যেমন ছিল টারশারি ফ্রি রেডিক্যাল স্থায়িত্বক্রম টারশারি ফ্রি রেডিক্যাল, তার থেকে একটু কম সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল, তার থেকে একটু কম প্রাইমারি ফ্রি রেডিক্যাল, তার থেকে একটু কম মিথাইল ফ্রি রেডিক্যাল। একইভাবে টারশারি কার্বোক্যাটায়ন সবচেয়ে স্থায়ী, তারপরে স্থায়িত্বের ক্রমটা ক্রমাগত কমতে থাকে টারশারি থেকে প্রাইমারি, তারপরে সবশেষে মিথাইল কার্বোক্যাটায়নের দিকে। তাহলে সবচেয়ে স্থায়ী হচ্ছে টারশারি কার্বনিয়াম আয়ন, তার থেকে একটু কম স্থায়ী সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন, তার থেকে আরেকটু কম স্থায়ী প্রাইমারি কার্বনিয়াম আয়ন, তার থেকে আরেকটু কম স্থায়ী মিথাইল কার্বনিয়াম আয়ন। এরপরে কার্বনায়ন। একক ঋণাত্মক চার্জের কার্বন পরমাণু যুক্ত জৈব আয়নকে আমরা কার্বনায়ন বলি। তাহলে একক ঋণাত্মক চার্জ যুক্ত জৈব আয়নকে আমরা কার্বনায়ন বলতেছি। যেমন মিথাইল কার্বনায়ন CH3-, ইথাইল কার্বনায়ন CH3CH2-। তো কিভাবে উৎপত্তি হয়? জৈব যৌগের আলফা হাইড্রোজেন পরমাণু অম্লধর্মী হলে তখন লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে কার্বনায়ন আয়ন সৃষ্টি হয়। কারণ ক্ষারের এই প্রোটনের প্রতি আকর্ষণ আছে, আর যে প্রোটন ত্যাগ করবে সে হচ্ছে অম্লধর্মী। যে অণু প্রোটন ত্যাগ করে সেটা হলো অম্লধর্মী। তাহলে ইথানলের যে মিথাইল মূলক আছে, এই মিথাইল মূলকের যে কোনো একটা কার্বন হাইড্রোজেন যে বন্ধন আছে, সেই কার্বন হাইড্রোজেনের বন্ধনের একটা হাইড্রোজেন প্রোটন রূপে হাইড্রোক্সাইড আয়নের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করে। কার্বন হাইড্রোজেনের বন্ধনের যখন হাইড্রোজেন প্রোটন রূপে পরিত্যাগকৃত হয় তখন একজোড় ইলেকট্রন কার্বনের সঙ্গে থেকে যায়, যেখানে একজোড় ইলেকট্রন আছে। তাহলে এই একজোড় ইলেকট্রন একটা হলো হাইড্রোজেন পরমাণুর রেখে যাওয়া ইলেকট্রন, এই কারণে এখানে একটা অতিরিক্ত ইলেকট্রন থাকায় এটা একক ঋণাত্মক চার্জ যুক্ত হচ্ছে। এইভাবে কার্বনায়ন আয়নটা তৈরি হয়।
কার্বন আয়নের সক্রিয়তা স্থায়িত্ব। কার্বন আয়ন ইলেকট্রন সমৃদ্ধ হওয়ায় নিউক্লিওফাইল রূপে খুবই সক্রিয়। যেহেতু ইলেকট্রন বেশি, কাজেই এটা যার সঙ্গে বিক্রিয়া করবে তার সেই অণুর যে জায়গাটাতে আংশিক ধনাত্মক চার্জ থাকে সেই জায়গাটাতে আক্রমণ করবে। এই জন্য বলছে কার্বনিয়াম আয়ন ইলেকট্রন সমৃদ্ধ হয় নিউক্লিওফাইল রূপে খুবই সক্রিয়। আর কার্বন আয়ন সময়ের স্থায়িত্বের ক্রম কার্বনিয়াম আয়নের বিপরীত, উল্টাটা। অর্থাৎ এই ক্ষেত্রে সবচেয়ে স্থায়ী হলো মিথাইল কার্বন আয়ন আর সবচেয়ে কম স্থায়ী হলো টারশারি কার্বন আয়ন। তাহলে সক্রিয়তা ক্রম স্থায়িত্বের অধক্রম অনুসারে এই সক্রিয়তা ক্রমটা এখানে, স্থায়িত্বের ক্রমটা এখানে দেওয়া হয়েছে স্থায়িত্বের অধক্রম অনুসারে। তো সবচেয়ে স্থায়ী মিথাইল কার্বনায়ন, তার থেকে আরেকটু কম প্রাইমারি কার্বন আয়ন, তারপরে আরেকটু কম স্থায়ী সেকেন্ডারি কার্বন আয়ন, তার থেকে আরেকটু কম স্থায়ী টারশারি কার্বন আয়ন। এখন ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। জৈব বিক্রিয়াকলে যেসব বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এবং ইলেকট্রন গ্রহণ করে থাকে এদেরকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলি। তাহলে জৈব বিক্রিয়া করলে যেসব বিক্রিয়কের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে এবং ইলেকট্রন গ্রহণ করে এদেরকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলে। ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কখন থাকে? যখন নিজের ইলেকট্রন ঘাটতি থাকে তখন আর কি। ইলেকট্রন ঘাটতি দুই ভাবে হতে পারে। একটা হলো ধনাত্মক চার্জযুক্ত প্রজাতি হলে তারও ইলেকট্রন ঘাটতি আছে, আবার প্রশম যদি হয়, প্রশম হলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় অণুর চারপাশে অষ্টক অপূর্ণ থাকে। এই দুই ভাবে ইলেকট্রোফাইল হতে পারে, একটা ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল আর একটা হলো প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইল এরা ধনাত্মক চার্জযুক্ত, যেমন মিথাইল কার্বোক্যাটায়ন, ব্রোমোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন ইত্যাদি ইত্যাদি। প্রশম ইলেকট্রন ফাইল হচ্ছে চার্জবিহীন এবং যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক অপূর্ণ থাকে। আমি একটু আগেই বলেছি, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড ইত্যাদি। কারণ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে অ্যালুমিনিয়ামের চারপাশে তিনটা অ্যালুমিনিয়াম ক্লোরিন বন্ধন আছে, তিনটা অ্যালুমিনিয়াম ক্লোরিন বন্ধন আছে, অর্থাৎ 3 দুগুণ 6টা ইলেকট্রন আছে কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের চারপাশে। তাহলে অষ্টকের চেয়ে 2টা ইলেকট্রন ঘাটতি আছে। একইভাবে বোরন ট্রাইফ্লোরাইডের বোরনের চারপাশে 3 দুগুণ 6টা ইলেকট্রন আছে, অষ্টক অপূর্ণ আছে, 1জন ইলেকট্রন ঘাটতি আছে। কাজে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। এখন ইলেকট্রোফাইল কিভাবে এই জৈব অণুকে আক্রমণ করে? যেমন ইলেকট্রোফাইল যদি ধনাত্মক হয় তাহলে এখানে যে ধরে নেওয়া হয়েছে একটা কাল্পনিক একটা জৈব প্রজাতির কার্বন আয়ন, এই কার্বন আয়নের যে কার্বন পরমাণুতে ঋণাত্মক চার্জ আছে, ইলেকট্রোফাইল সেই ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বনকে আক্রমণ করবে। কার্বন ইলেকট্রোফাইল সন্নিবেশ বন্ধন তৈরি করে। তো এখানে নিরপেক্ষ অণু তৈরি হয়, কারণ কার্বনের ঋণাত্মক চার্জ ইলেকট্রোফাইলের ধনাত্মক চার্জ পরস্পরকে প্রশমিত করে। তাহলে কার্বন আয়নের সাথে ইলেকট্রোফাইলের যখন বিক্রিয়া ঘটে তাহলে তখন যে প্রজাতিটা উৎপন্ন হয় সেটা হচ্ছে নিরপেক্ষ প্রজাতি। অন্যদিকে প্রশম ইলেকট্রোফাইলের আক্রমণটা কেমন দেখা যায়? প্রশম ইলেকট্রোফাইল যখন কার্বন আয়নকে আক্রমণ করে তখন কার্বন ইলেকট্রোফাইলের মধ্যে যে বন্ধন হয় সেই বন্ধন হওয়ার পর উৎপন্ন উৎপাদটি অর্থাৎ নতুন প্রজাতিটি ঋণাত্মক চার্জযুক্ত হয়। কারণ এখানে কার্বন আয়নের কার্বনের ঋণাত্মক চার্জ দিয়ে প্রশমিত করার জন্য ইলেকট্রোফাইলে কোনো ধনাত্মক চার্জ নাই। এই ইলেকট্রোফাইলটা হচ্ছে প্রশম। কাজেই কার্বন আয়নের সাথে প্রশম ইলেকট্রোফাইলের বিক্রিয়াতে যে নতুন উৎপাদ তৈরি হবে সেই উৎপাদ হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। নিউক্লিওফাইল বা কেন্দ্র আকর্ষী বিকারক। জৈব বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকে এবং ইলেকট্রন যোগাল দিতে পারে তাদেরকে নিউক্লিওফাইল বা কেন্দ্র আকর্ষী বিকারক বলে।
তাহলে জৈব বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকর্ষণ আছে এবং ইলেকট্রন যুগল দিতে পারে, এদেরকে নিউক্লিওফাইল বা কেন্দ্র আকর্ষী বিকারক বলে। তো এনু দ্বারা নিউক্লিওফাইলকে প্রকাশ করা হয়। তো নিউক্লিওফাইল গুলো দুই শ্রেণীভুক্ত, ঋণাত্মক নিউক্লিওফাইল এরা ঋণাত্মক চার্জযুক্ত, যেমন মিথাইল কার্বন আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, সায়ানাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, অ্যালকক্সাইড আয়ন ইত্যাদি। আবার প্রশম নিউক্লিওফাইল অর্থাৎ যাদের কোনো চার্জ নাই কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে একাধিক নিঃসংযোজী ইলেকট্রন আছে, যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনে এক জোড়া নিঃসংযোজী ইলেকট্রন আছে। পানির কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনে দুই জোড়া নিঃসংযোজী ইলেকট্রন আছে। প্রাইমারি অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া নিঃসংযোজী ইলেকট্রন আছে। অ্যালকোহলের অক্সিজেন পরমাণুতে দুই জোড়া নিঃসংযোজী ইলেকট্রন আছে। নিউক্লিওফাইলের আক্রমণকে আমরা নিম্নে দেখাচ্ছি। এই যে বাম পাশে যেটা আছে এটা হলো ঋণাত্মক নিউক্লিওফাইলের আক্রমণ। ঋণাত্মক নিউক্লিওফাইল যখন কার্বনিয়াম আয়নকে আক্রমণ করে তখন এদের পরস্পরের বিক্রিয়াতে নিরপেক্ষ উৎপাদ তৈরি হয়, কারণ কার্বনিয়াম আয়নে রয়েছে ধনাত্মক চার্জ আর এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে ঋণাত্মক চার্জ ঘটিত। নিউক্লিওফাইলটা হচ্ছে ঋণাত্মক চার্জ ঘটিত, কাজেই ঋণাত্মক চার্জ ঘটিত নিউক্লিওফাইলের সঙ্গে কার্বনিয়াম আয়নের যখন বিক্রিয়া ঘটে এবং কার্বন নিউক্লিওফাইল বন্ধন তৈরি হয় তখন এখানে একটা নিউট্রাল অণু তৈরি হয়। কার্বনিয়াম আয়নে পজিটিভ চার্জ এবং নিউক্লিওফাইলের নেগেটিভ চার্জ পরস্পরকে প্রশমিত করে ফেলে। আর প্রশমন নিউক্লিওফাইলের আক্রমণ, প্রশমন নিউক্লিওফাইল যখন কার্বনিয়াম আয়নকে আক্রমণ করে তখন কার্বন নিউক্লিওফাইল বন্ধন তৈরি হওয়ার পর নতুন যে প্রজাতি তৈরি হয় এই প্রজাতিটা সামগ্রিকভাবে ধনাত্মক চার্জযুক্ত হয়, সামগ্রিকভাবে ধনাত্মক চার্জযুক্ত হয়, কারণ কার্বনিয়াম আয়নের ধনাত্মক চার্জ আছে আর নিউক্লিওফাইল হচ্ছে প্রশম। কাজেই এই কার্বনিয়াম আয়নের এই ধনাত্মক চার্জকে প্রশমিত করার জন্য নিউক্লিওফাইলে অতিরিক্ত কোনো চার্জ নাই। নিউক্লিওফাইলে কয়েকটা উদাহরণ তোমরা খেয়াল করো, হাইড্রোক্সাইড আয়ন, অ্যালকক্সাইড আয়ন, সায়ানাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন। আর ইলেকট্রোফাইলে কিছু উদাহরণ দেখো, প্রোটন, হাইড্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, সালফার ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফেরিক ট্রাইক্লোরাইড ইত্যাদি। এই হচ্ছে মোটামুটি ভাবে এই আজকের ক্লাসটা। তো এখানে তোমরা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের বিভিন্ন বিক্রিয়াসমূহ আলোচনা করার পূর্বে যে দরকারি জিনিসগুলো, যেমন জৈব বিক্রিয়া কৌশল, তারপরে আক্রমণকারী বিকারকের সম্পর্কে মোটামুটি ভাবে পরিচয় পেলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এবং বাড়িতে ভালোভাবে পড়বে। তাহলে যে পরবর্তী যে ক্লাসগুলোতে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগের বিভিন্ন বিক্রিয়া সমূহ আমরা ধীরে ধীরে আলোচনা করব, সেগুলো বুঝতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো।